এই ছোট লোকের বাচ্চা, খবরদার খাটের মধ্যে বসবি না, ওখানেই দাঁড়িয়ে থাক। আরে কি ব্যাপার ইভা, তুমি বাসর ঘরে ছুরি নিয়ে কেন বসে আছো? বাসর ঘরে কি কেউ ছুরি নিয়ে বসে থাকে নাকি? ছুরি নিয়ে বসে থাকবো না তো কি নিয়ে বসে থাকবো? তোর জন্য ফুলের মালা নিয়ে বসে থাকবো? তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি বাসর করার জন্য? অসম্ভব। তোকে বিয়ে করেছি কাবিনের 30 লক্ষ টাকার জন্য। সেই দিনের কথা এত সহজে ভুলে গেলি? ঢাকা থেকে এসে মনে হচ্ছে ভুলই করে ফেলছি। গ্রামে এসে তো আমি একেবারেই বোর হয়ে গেছি। না ম্যাডাম, গ্রামে এসে একদম ভুল করেননি। আপনাকে চলুন পুরো গ্রামটা ভালো করে ঘুরে দেখাই, খুব ভালো লাগবে। ঘুরলে শুধু ভালো লাগবে না, চল তোকে একটা মজা দেখাই। ওই যে দেখতে পাচ্ছিস, হ্যাঁ, ওর সাথেই আজকে মজা করব। চল। আরে ম্যাডাম, এটা কি করলেন আপনি? এত বড় রাস্তা থাকতে আপনি আমার গায়ে ধাক্কা দিলেন কেন? এই ছোট লোকের বাচ্চা, আমি তোকে ধাক্কা দিয়েছি নাকি তুই এসে আমাকে ধাক্কা? এই বড় লোকের অহংকারী মেয়ে, আমি নিজে দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আপনারা প্ল্যান করে এসে ওর সাথে মজা নেওয়ার জন্য ধাক্কা দিয়েছেন। আবার ও যখন কথা বলতে যাচ্ছে তখন ওকে উল্টে মারছেন। এই কারণে আমি বড় লোকদের একদম সহ্য করতে পারি না। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? আমি ইভা চৌধুরী। আমার বাবা এই এলাকার শিল্পপতি একজন লোক। চিনিস আমার বাবাকে? আমার বাবা যদি একবার জানতে পারে যে তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার বাবা কিন্তু তোর অবস্থা একদম খারাপ করে ফেলবে। এই তোর বাবাকে সেটা জেনে আমার কোনো লাভ নেই। তুই যে অন্যায় করেছিস তার জন্য শাস্তি তোকে পেতেই হবে। কি বললি তুই? তুই ইভা চৌধুরীকে শাস্তি দিবি, তাও এই সামান্য কারণে? অপরাধ যেহেতু করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। আর সেটা শাস্তি হলো এই রাস্তায় 100 বার কান ধরে অভ্যাস করতে হবে। কি বললি তুই? আমি রাস্তার মধ্যে কান ধরে উঠবস করব? হাহ, আমার কি মনে হচ্ছে জানিস, তুই দিন দুপুরে জেগে জেগে স্বপ্ন দেখছিস যে ইভা কোনোদিন কোনো সময় কাউকে সরি পর্যন্ত বলেনি। আর তুই কি ভেবেছিস তোর কথায় আমি রাস্তার মধ্যে কান ধরে উঠবস করব? এই তুই কি মামার বাড়ির আবদার পেয়েছিস? এই রাজ, এভাবে হবে না, বুঝতে পেরেছি। এক কাজ করি, চল গ্রামের সবাইকে ডাকি, ডেকে বলি যে এরা সবার সাথে মজা করছে। তখন যখন পেটানি দেবে বুঝতে পারবে। আর ওই যে মুরগি চুরি করার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে এদের কি হবে, বুঝতে পেরেছিস? মনে আছে ঘটনার কথা? সব মনে আছে ভাই, এবার ঠিক কথা কইছো, উচিত শিক্ষা দিয়া দাও। আপামনি, পরিস্থিতি কিন্তু আমি ভালো দেখতেছি না। গ্রামের মানুষ কিন্তু খুবই খারাপ। আমি কি বলি, গ্রামের মানুষ আসার আগেই ও ভাইয়াটা যা বলতেছে আপনি মাইনান না, না হলে আপনার সাথে সাথে অকালে আমারও মৃত্যুবরণ করতে হবে। আপনি তো বিয়েও করেন নাই, আর আমি তো নতুন বিয়ে করছি। এখন যদি আমি মৃত্যুবরণ করি আমার বউটাও বিধবা হয়ে যাবো। তাই বলে কি ভাইয়া যা বলতেছে মাইনা না? আরে ভাই, এত আসতে বলে লাভ নেই, আমি সব শুনতে পাচ্ছি। তোমার জন্য খুব মায়া হচ্ছে, বুঝেছো? তুমি ম্যাডামকে বলো আমি যেটা বলেছি সেটা করবে কিনা। যদি না করে তাহলে আমি গ্রামের মানুষদেরকে ডাকছি নাকি। রাজ, ডাক দে সবাইকে। আরে না না, থাক, কাউকে ডাকতে হবে না, আপনি যা বলছেন করছি। এই যে ম্যাডাম, এইবার আসছেন লাইনে। কই, আপনি একটু আগে বলেছিলেন যে আপনি নাকি কারো কাছে মাথা নত করেননি, কারো কাছে সরি পর্যন্ত বলেননি। তাহলে এখন কান ধরে উঠবস করবেন, তাতে আপনার মান সম্মান যাবে না? যাই হোক, আপনি যেহেতু কান ধরে উঠবস করতে চাইছেন তাহলে তাড়াতাড়ি শুরু করুন। 1 2 3 চল। আমাকে দিয়ে তুই এই রাস্তার মধ্যে কান ধরে উঠবস করিয়েছিস। আমি তোর এমন অবস্থা করব যেন তুই সোজা হয়ে না দাঁড়াতে পারিস। এই চল। বাবা, 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 কোথায় তুমি? আরে মামনি, কি হয়েছে? তুই চেঁচামেচি করছিস কেন? আমি জানি যে আমার একমাত্র মেয়ে খুব রাগী, সে যদি চটে যায় সে যা খুশি তাই করতে পারে, কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে বলবি। তুই চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলেছিস কেন? বাবা জানো, আজ গ্রামের একটা ছেলে, একটা অশিক্ষিত ছেলে মেন রোডের ভিতর আমাকে কান ধরিয়ে উঠবস করিয়েছে, তাও আবার আরেকটা অশিক্ষিত ছেলের জন্য। কে? ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! ও আমার এই প্রিন্সেসকে
রাস্তার মধ্যে কান ধরে উঠবস করিয়েছে, তা গ্রাম শুদ্ধ মানুষের সামনে একটা ফকিন্নির জন্য। মামনি, তুই শান্ত হ, আমি এক্ষুনি খবর লাগাচ্ছি। ওকে কোন বংশের ছেলে, ওর বংশ আমি নির্বংশ করে দেব। ও জানে না ও কার মেয়েকে অপমান করেছে। আমি ওকে বুঝিয়ে দেব বাপ্পা চৌধুরী মেয়েকে অপমান করার শাস্তি কি হয়। না না বাবা, তোমার এই বিষয়ে কিছু করা লাগবে না। তুমি জাস্ট আমাকে একটু সাহায্য করো, তারপরে যা করার আমিই করব। শোনো, মামুনে, মামুনে তুই এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? না না না, আমি পারবো না, আমি পারবো না বাবা হয়ে আমার মেয়েকে এরকম বিপদের মুখে ফেলে দিতে। প্লিজ বাবা, তুমি আমাকে না করো না। আমার কোনো ক্ষতি হবে না। আমি তো জাস্ট ওই অশিক্ষিতটাকে বুঝিয়ে দিতে চাই ওর কত বড় সাহস, ও কার সাথে লাগতে এসেছে। আমি ওকে এই জিনিসটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে চাই। বাবা, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আর তুমি যদি আমাকে এই কাজটা করতে সাহায্য না করো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে কখনো ভালোবাসিনি। এভাবে বলিস না মা, সে আমার একমাত্র মেয়ে। তোর সুখের জন্য এমন কিছু নয় যে আমি করতে পারি না। ঠিক আছে, আমি শুধু তোর সুখের জন্য এই সিদ্ধান্ত। ঠিক আছে বাবা, তাহলে আমি ফ্রেশ হতে যাচ্ছি। মা দাঁড়াও। কিরে বাজান, আজকে ফিরতে এত দেরি করলি যে? তোর তো কোনো সময় দেরি হয় না। কোনো সমস্যা হয়েছে? আরে আর বইলো না মা, এক বড় লোকের অহংকারী মেয়ের সাথে দেখা হয়েছিল। সে কি করছে জানো? তুমি যদি শোনো তাহলে তোমারও মাথা গরম হয়ে যাবে। কি কস তুই? এই এত বড় লোকের মাইয়ারে তুই রাস্তার মধ্যে কানে ধরে উঠাইছস বহাইছস? আরে উঠবস করবো না তো কি করবো বলো? ও যে কাজ করছে তা তো আমার মাথা গরম হয়ে গেছে। এমনিতে এত বড় অন্যায় করছে, তারপরে মাপ চাও তো দূরের কথা, আমার সাথে উল্টে আরো তর্ক করতেছে। তুমি আমার জায়গায় থাকলে একই কাজই করতে। কি হলো, চুপ করে আছো কেন? আমি যে কেন চুপ করে আছি সেটা তুই বুঝতে পারতাছস না? তুই এত বড় লোকের মাইয়ারে কানের মধ্যে তুইরা উঠায়া বহাইছস। আর ওর বাপে যদি জানতে পারে, তখন হ্যাঁ যদি তোর কোনো ক্ষতি করে, তখন আমি কারে নিয়ে থাকুম? আরে তুমি চিন্তা করো না তো, তোমার মতো মায়ের দোয়া যার মাথার উপরে আছে সে সন্তানের কিছু হবে না। আমার খিদা লাগছে, তুমি খাইতে দাও, যাও। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, আমি পানি লয়ে আহি। স্যার, আপনি আমাকে যা যা করতে বলেছেন আমি সব কিছু করেছি। আমি আপনার ফোনে সকল ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি। ছেলেটি একটি গরিব ঘরের ছেলে। এই পৃথিবীতে মা ছাড়া আপন বলতে কেউ নেই। আমি যতটুকু শুনেছি সে একজন খুব ভালো ছেলে। গ্রামের সবাই তাকে ভালো বলে। স্যার, আপনি আর ম্যাডাম যেটা করতে চাচ্ছেন আমার মনে হয় না সেটা সহজভাবে করতে পারবে। কোনটা সহজ হবে কোনটা কঠিন হবে সেটাকে আমি তোর কাছে জানতে চেয়েছি। আমার জীবনে এমন কোনোদিন হয়নি যে আমি কোনো জিনিস চেয়েছি আর সেটা পাইনি। আমি আমার মেয়ের জন্য যে প্ল্যান করেছি সেটা আমি সফল করেই ছাড়ব। মা, তোমাকে কতবার বলেছি এই জায়গাটা বিক্রি করে দিই, যে টাকাগুলো পাবো সেটা দিয়ে তোমার চিকিৎসা করাবো। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি যদি না থাকো তাহলে এই জায়গা জমি টাকা পয়সা দিয়ে আমি কি করব? তুমি ছাড়া আমার এই দুনিয়া কেউ আছে বলো? আমার পাগল পোলার কথা শোনো। আরে তুই যে এই বাড়ি বিক্রি করবি, 2 দিন পর যখন লাল টুকটুকে বউ আমার বাড়িতে আইবো, তখন হ্যাঁ থাকবো কই? আর তাছাড়া আমার তো বয়স হয়ে গেছে, আমি কয়দিন আর বাঁচুম ক? আমার কারণে এটা তুই বিক্রি কর, এটা আমি চাই না। আর তাছাড়া আমি মরার আগে যদি তোর পাশে একটা ভরসার হাত দেখে মরে যেতে পারি, আমি মইরাও শান্তি পাবো। মা, তোমাকে আমি কতবার বলেছি তুমি এসব মরার কথা মুখে আনবে না। তুমি তারপর আমার কোনো কথা শোনো না, তুমি শুধু এগুলো বলতে থাকো। শোনো, আমাদের মা ছেলের মাঝখানে আর কেউ আসুক সেটা আমি চাই না। সে যদি এসে তোমাকে অবহেলা করে সেটা কি আমি সহ্য করতে পারবো বলো? এর থেকে ভালো সারা জীবন আমি তোমার সেবা করে যাব। আরে তোরে কে বললো যে তোর বউ হয়ে আসবো, সেই বাড়ির বউ হইব? আরে ও আমার মেয়ে হয়ে আসবো। আপনি একদম ঠিক কথা বলছেন বেয়ান সাহেবা। যে আসবে সে আপনার বউ হয়ে আসবে কেন? সে তো আপনার মেয়ে হয়ে আসবে, আপনার সেবা যত্ন করবে। কে আপনি? আপনারা তো চিনতে পারলাম না।
আর তাছাড়া আপনি আমারে বেআইন সাহেবই বা বলতেছেন কেন? আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আপনি আমার একমাত্র মেয়ের শাশুড়ি। আপনাকে বেআইন সাহেবা বলবো না তো কি বলবো? মেয়ের একমাত্র শাশুড়ি মানে? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, তুমি ওই দিন ওই বেয়াদব মেয়েটার সাথে ছিলে না? মা, তোমাকে বলেছিলাম না একটা বেয়াদব মেয়ের কথা? ওর সাথে এই ছেলেটা ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তোমাকে নালিশ দিতে এসেছে। আরে তুমি কি বলছো জামাই বাবাজি? আমরা নালিশ নিয়ে আসবো কেন? আমরা কোনো নালিশ টালিশ নিয়ে আসিনি। আমরা এসেছি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? আমি তো ঠিক বুঝতে পারলাম না ভাই সাহেব। আমি আপনার একমাত্র ছেলে দীপ্তর জন্য আমার একমাত্র মেয়ে ইভার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তার মানে আপনি ওই অহংকারী মেয়েটার বাবা? আপনি সেই না যার অনেক টাকা পয়সা আছে, অহংকারে মাটিতে পা পড়ে না? বুঝতে পেরেছি। আপনি কি করে ভাবলেন যে আপনার ওই অহংকারী মেয়েকে আমি বিয়ে করব? জীবনেও সম্ভব না। দেখুন, আমি গরিব মানুষের ছেলে, আমি জেনে শুনে আগুনে পা দিতে পারবো না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আপনি এখন আসতে পারেন। তুমি তুমি এভাবে বলো না বাবাজি। আমি অনেক আশা করে তোমাদের বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি মানছি আমার মেয়েটা একটু বদরাগী, কিন্তু ও মনের দিকে খুব ভালো একটা মেয়ে। আমি চাচ্ছিলাম তোমার মতো একটা সৎ যোগ্য ছেলে দেখে ওকে তার সাথে বিয়ে দিয়ে দিতে, যাতে তার সংস্পর্শে এসে আমার মেয়েটা একটু ভালো মানুষ হয়, ওর মাথাটা যেন ঠান্ডা হয়। আর আজ যখন তোমার মতন একটা ছেলেকে পেয়েছি, তখন আর আমি সেটা হাতছাড়া করতে চাই না। আমি আমি তোমাকেই আমার মেয়েকে সঁপে দিতে চাই। ও বেআইন সাহেবা, আপনি একটু আপনার ছেলেকে বুঝিয়ে বলুন না। আমি জানি আপনার ছেলে আপনার কথা ফেলতে পারবে না, প্লিজ বলুন। আমি আমার ছেলেরে কি বলুম? আমি তো এখনো পর্যন্ত আমার বৌমার চেহারাই দেখলাম না। আমি যদি বৌমারে না দেখি তাহলে আমি কেমনে ছেলেরে রাজি করামু কোন তো? হ্যাঁ, তাই তো, এটা তো খুবই সত্যি কথা। আপনি আপনার ছেলেকে বিয়ে দিবেন, মেয়ের চেহারা দেখতে হবে না? একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই যে আমার মেয়ে, এই হচ্ছে আমার একমাত্র মেয়ে ইভা। আসলে জন্মের পরপরই ওর মা মারা যায়। ওর কষ্ট হবে জন্য আমি আর দ্বিতীয় বিয়ে করি না। আর পরে ওকে আসলে আদর এত বেশি দিয়ে ফেলেছি, পরবর্তীতে আর কন্ট্রোল করতে পারিনি। আসলে শাসনের সময়টা আমি ওকে আদর দিয়ে ফেলেছি। তবে আমি বিশ্বাস করি আপনার ছেলের হাতে যদি পড়ে, আমার এই বদরাগী মেয়েটা শান্তশিষ্ট একটা মেয়ে হয়ে যাবে। বেআইন সাহেবা, আপনি আমার প্রতি দয়া করুন, আমার আশাটাকে নিরাশ করবেন না। আপনি আপনার ছেলেকে রাজি করুন। আমি তাহলে কন্যা দায়গ্রস্ত থেকে বেঁচে যাই। আপনি যখন এতবার করে বলতেছেন, তাহলে আমি রাজি না হয়ে কি করি বলেন? মা, তুমি এসব কি বলছো? তুই চুপ কর তো। ইভা আমার ছবি দেখে আমার খুব পছন্দ হয়েছে, আর আমার যেহেতু পছন্দ হয়েছে সেইখানে তোর রাজি হইতেই হইব। আমি এতদিন ইভাবার মতো একটা বউ খুঁজতেছিলাম, এখন যেহেতু ইভাবার চেহারা দেখলাম, এইটাই হইব আমার ছেলের বউ। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আগামী শুক্রবারই আমি দীপ্তর হাতে আমার মেয়েকে তুলে দিতে চাচ্ছি। বেআইন সাহেবা, আপনি কি বলেন? আপনি রাজি তো? আপনার যেহেতু আপত্তি নাই, তাহলে আমি আর কেন আপত্তি করুন? তোমার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। আমি ওই অহংকারী মেয়েকে কোনোদিন বিয়ে করতে পারবো না। শোন, আমি যেহেতু কইছি ইভা মারে তোর বিয়ে করতেই হইব, আর আমার ইভা মারে খুব পছন্দ হয়েছে। তুই যদি এই বিয়েতে রাজি না হস, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। আমি তো শুধু সেই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছি। তা না হলে একটাবার ভেবে দেখতো, তোর মতো ছোট লোক আর ফকিন্নির বাচ্চাকে কে বিয়ে করবে বলতো? আজকে থেকে সবাই জানবে তুই আমার হাজবেন্ড, কিন্তু তুই আমার কাছে চাকর। আর শোন, আমাদের বিয়েতে যে 30 লক্ষ টাকা কাবিন দেওয়া হয়েছিল, যেই পর্যন্ত তুই 30 লক্ষ টাকা আমাকে দিতে না পারবি, সেই পর্যন্ত তুই আর তোর মা এই বাড়িতে চাকর আর চাকরানি হয়ে থাকবি। না হয় তোকে আর তোর অসুস্থ মাকে এই বয়সে জেলের ভাত খেতে হবে। এবার তুই ভেবে দেখ, তোর অসুস্থ মায়ের জন্য এটা কি ঠিক হবে? ইভা, তুমি আবারও আমাকে ভুল প্রমাণ করে দিলে। মানুষ কথায় বলে না, কয়লা ধুলে ময়লা যায় না, ঠিক তেমন তোমাদের মতো বড় লোকেরা কোনোদিন পরিবর্তন হয় না। আজ তুমি আমার সাথে যেটা করলে আর আমার মায়ের সাথে যেটা করতে যাচ্ছ, এটা একদম অন্যায়। এটা করা একদমই ঠিক হচ্ছে না। এর শাস্তি তুমি আর তোমার পরিবার একদিন পাবে। তুমি আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে যেটা করছো না,
এটা একদমই ঠিক হচ্ছে না। তোমাকে তোমার এই কাবিনে 30 লক্ষ টাকা আমি যেদিন ফেরত দিতে পারবো সেদিন তোমাকে 3 তালাক দেবো, কথাটা মনে রেখো। তোমার মতো অহংকারী মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি শুধুমাত্র আমার মায়ের কসম রাখতে বিয়েটা করেছি। আমি ভেবেছিলাম তোমার ভিতরে পরিবর্তন এসেছে, কিন্তু না, তোমার ভিতরে যে বিন্দু মাত্র পরিবর্তন আসেনি সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি ঘুমাবো। এই ছোট লোকের বাচ্চা, তোকে প্রথমে কি বলেছি তুই কি শুনতে পাসনি? তুই হচ্ছিস সেই বাড়ির চাকর, আর এই বাড়ির বাদবাকি চাকররা যেখানে থাকে তুইও সেইখানেই থাকবি। আর খবরদার বলে দিচ্ছি, আমার কথার অবাধ্য যদি তুই হস, আমি যে তোর অসুস্থ মায়ের সাথে কি করব তুই সেটা চিন্তাও করতে পারছিস না। মা, কি ব্যাপার, তুমি এসব নুচ্ছ কেন? ইভা কোথায়? ইভা, ইভা! এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকছিস? কোনো চাকর কি তার ম্যাডামের নাম ধরে ডাকে? একজন চাকর যেভাবে তার মালিককে ম্যাডাম বলে ডাকে, আজ থেকে তুইও আমাকে ম্যাডাম বলে ডাকবি। আর সকাল সকাল এমন কি হয়েছে? তুই এভাবে ষাঁড়ের মতো চিৎকার চেঁচামেচি কেন করছিস? হ্যাঁ, এটা একটা ভদ্র পরিবার, তুই ভুলে যাবি না এটা তোর কোনো খ্যাত বসতি না। চিৎকার করবো না তো কি করব? তুমি কেন আমার অসুস্থ মাকে দিয়ে এভাবে কাজ করাচ্ছ? তুমি জানো না আমার মায়ের শ্বাসকষ্টের সমস্যা আছে? শোন, তোর মায়ের শ্বাসকষ্ট না কিসের কষ্ট ওইসব কথা আমাকে বলতে আসিস না, কারণ তোর সাথে আমার যা কথা হওয়ার কালকেই হয়ে গেছে। আর তোর মায়ের জন্য যদি তোর এতই মায়া লাগে, তাহলে আমার কাবিনের 30 লক্ষ টাকা আমাকে দিয়ে দে, তখন তোকে আর তোর মাকে এই বাড়িতে কোনো কাজ করতে হবে না। যতদিন পর্যন্ত তুই আমার কাবিনের 30 লক্ষ টাকা দিতে না পারবি, ততদিন পর্যন্ত তুই আর তোর মা এই বাড়িতে চাকর আর চাকরানি হয়ে থাকবি। আর শোন, এখন এত বেশি কথা না বলে বাজারে যা, রান্নাঘরে বাজারের ব্যাগটা রাখা আছে। কিরে বন্ধু, তোর হাতে বাজারের ব্যাগ? তুই এত বড় বাড়ির একটা মেয়ের জামাই, তোরা তো বাজারের ব্যাগ কে? আগে তো দেখতাম তোর শ্বশুর বাড়ির বাজার সদায় সবকিছু করতে চাকর করি, আজকে তুই নিজে বাজার করতেছস, তার মানে কি? আরে তুই যেটা ভাবছিস সেটা না, আজকে করিমই বাজারে যাচ্ছিল, আমি ওকে যেতে বারণ করেছি। বুঝিস তো, নতুন জামাই বলে কথা না, একটু দায়িত্ব তো থাকে, বাজারঘাট করতে হয় না। আর তাছাড়া আমার শ্বশুর শুনে তো আমাকে যেতেই দেবে না, আমি জোর করে আসলাম। আরে বুঝিস না, যত বড় বাড়ির জামাই হই না কেন, কালচার ভুলে গেলে তো চলবে না। ও আচ্ছা, এই ব্যাপার, আমি তো ভাবছিলাম অন্য কিছু। তুই তো ভাববি এইসব। আচ্ছা আমি আসি, তোর ভাবি আবার আমার জন্য বসে আছে, আমি গেলে তো আবার নাস্তা খাবে। তোরও কপাল আমারও কপাল। আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, তোর কপালের লগে আমার কপালটা একটু ঘষা দে, তাইলে আমার কপালও তোর মতো চান কপাল হয়ে যাবে। আরে দূর, তুই যে কি বলিস না। আচ্ছা যাই। মা, তুমি এগুলো কি খাচ্ছ? এগুলো দেখে তো মনে হচ্ছে 2 দিনের বাসি পচা খাবার। তোমাকে না ডাক্তার বলেছি বাসি পচা খাবার খাবে না, তুমি তারপরে কেন এগুলো খাচ্ছ? কি আর কইবো বাবা, বাড়িতে তো সবসময় বাসি খায় অভ্যাস, এখানে প্রতিদিন ভালো ভালো খাবার আমার খাইতে ভাল লাগে না, তাই আমি ইচ্ছা করে এই বাসি খাবার খাইতেছি। বাড়িতে তোমার বাসি খাবার খাওয়ার অভ্যাস নাকি কিসের অভ্যাস সেটা আমি খুব ভালো করে জানি, আর তুমি যে ইচ্ছা করে এগুলো খাচ্ছ না সেটাও আমি জানি। ও ইভা না? ইভা, ইভা! তুই বৌমারে ডাকতেছিস কেন? বৌমা তো আমারে বাসি খাবার খাইতে দেয় নাই, সে আমারে ভালো খাওয়ার জন্য অনেক জোরাজোরি করছে, আমি ইচ্ছা করে বাসি খাবার নিচ্ছি বাদান। আর তোর সামনে বৌমা যতই খারাপ ব্যবহার করুক, কিন্তু তুই যখন না থাকোস তখন কিন্তু আমারে মায়ের মতো আগলায় রাখে। হ্যাঁ, তোমার বৌমা যে তোমাকে কেমন আগলে রাখে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। ইভা, ইভা, কোথায় তুমি? কি হয়েছে? আচ্ছা তোদের সমস্যাটা কি বলতো? তোর জন্য আর তোর মায়ের জন্য কি আমি এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবো না? এত চিল্লাচিল্লি কেন করছিস তুই? তোকে বলেছি না তুই আমার মাকে বাসি পচা খাবার দিবি না, তুই তারপরও কেন আমার মাকে বাসি পচা খাবার দিচ্ছিস?
আরে তোর রাগ জিত সব তো আমার উপরে, তুই যা করবি আমার সাথে করবি, আমার মায়ের সাথে কেন এসব করবি? তুই জানিস না আমার মা শ্বাসকষ্টের সমস্যা, ডাক্তার বলেছে এসব বাসি পচা খাবার খেলে সমস্যা হবে, তুই তারপর এগুলো কেন করছিস? আচ্ছা, তোর মনে কি একটু দয়া মায়া হয় না? মায়ের বয়সে একটা মহিলার সাথে এসব করিস, তোর লজ্জা লাগে না? আমার লজ্জা করে না, কারণ আমি যা করেছি একদম ঠিক করেছি। আর তোর মাকে যদি ভালো মন্দ খাওয়ানোর এতই ইচ্ছা হয়, তাহলে নিজে ইনকাম করে খাওয়া না, সেটা তোর খাওয়ানোর ক্ষমতা নেই। যত সব। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালো রাখতে পারিনি মা। সন্তান হিসেবে আমি খুব অসফল। তোমার জন্য আমি কিছু করতে পারিনি মা। তুমি আমার জন্য অনেক কষ্ট পাচ্ছ, মাফ করে দাও। এইভাবে বলিস না বাবা, এখানে তোর কোনো দোষ নাই। হয়তো আমাদের কপালে এইগুলি লেখা ছিল। ভাগ্যের লিখনের উপর তো কারো জোর নাই বাবা। মা, তুমি চিন্তা করো না, আর একটু সহ্য করো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তোর কাছে টাকা কই? তুই ওষুধ আনতে যাবে? আর তাছাড়া তুই বৌমার কাছে আমার ওষুধের জন্য টাকা চাইবি, বৌমা তোর অপমান করবো। আমি এটা আর সহ্য করতে পারব না বাবা। থাক, আমার ওষুধ লাগবো না। আমি তার সাথে ওষুধ না খেয়ে মরে যাবো। তাও আমি তোর অপমান দেখতে পারব না বাজান। মা, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওরা যদি আমাকে অপমান করে, করুক, আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমার অপমানের থেকে তোমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু সহ্য করো, আমি আসছি। আরে জামাই দাঁড়িয়ে কেন? বসো। বাবা, আপনার সাথে কথা ছিল। আরে বলো না, কি বলবে বলো। আসলে বাবা, সকাল থেকে মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর ওষুধ যা ছিল তা শেষ হয়ে গেছে। এই বাড়িতে আসার পর থেকে আমি তো বাইরে কোথাও কাজ করতে পারিনি, তাই হাতে কোনো টাকাও নেই। এখন ইমার্জেন্সি ওষুধ কিনতে হবে। আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে। আরে এটা কোনো কথা হলো? তোমার মা আমার বাড়িতে থাকে, তার দেখভালের দায়িত্ব আমার আছে না? তুমি আমাকে আগে বলতে পারতে। আচ্ছা, কত টাকা লাগবে ওষুধের জন্য? বাবা, বেশি লাগবে না, 2000 দিলে হবে। এতে 15 দিনের ওষুধ হয়ে যাবে। আর বাকি যে কয়দিনের ওষুধ লাগবে আমি বাইরে কাজ করে সেটা ম্যানেজ করে নেব। তোমাকে কোনো কাজ করতে হবে না, তোমার মায়ের ওষুধের টাকা আমি দিচ্ছি। এই শোনো, এখানে 5000 টাকা আছে, তুমি 1 মাসের ওষুধ কিনে ফেলো, আর পরবর্তীতে আবার যদি লাগে তুমি আমার কাছ থেকে চেয়ে নিবে। হ্যাঁ, এই নাও। বাবা, তুমি এসব কি করছো? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চাটাকে তুমি টাকা দিচ্ছ? এই, তোর মাকে যদি ওষুধ খাওয়াতেই হয় তাহলে নিজে উপার্জন করে সেই টাকা দিয়ে ওষুধ কিনে খাওয়া। তোর কি লজ্জা করে না? তুই আমার বাবার কাছ থেকে তোর মাকে ওষুধ খাওয়ানোর জন্য টাকা নিচ্ছিস? মা, কি বলছিস? বাবা, তুমি একদম চুপ করো। এই টাকা আমি ফকিরদের মাঝে বিলিয়ে দিব, তারপরও ওদেরকে দিব না। না, এবার মনে হয় ছেলেটার সাথে একটু বেশি অন্যায় হয়ে যাচ্ছে। আমি আমার মেয়ের জিদ পূরণ করার জন্য ছেলেটার জীবন এভাবে নষ্ট করে দিচ্ছি। জানি না আল্লাহ এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করবেন কিনা। কিরে কোটিপতির মাইয়ার জামাই, এই জায়গায় মন খারাপ করে বসে আছিস কেন? তুই হলে কোটিপতির মাইয়ার জামাই, তোর মন থাকবো সবসময় ফুরফুরা। এমনি থাকলে হইব নি বেটা? এমনি রে বন্ধু, মায়ের শরীরটা কয়েকদিন যাবত ভালো যাচ্ছে না, মন মানসিকতা ভালো লাগছে না। কি রে, তোর হাতে ওটা কি? এটা লটারি। তোর মতো তো আর আমি আর কোটিপতির মাইয়ারে বিয়ে করতে পারবো না, তাই ভাবলাম লটারির টিকিট কেটে ভাগ্যটার একটু পরিবর্তন করি। একবার যদি লাগা যায় মামা 1 কোটি টাকা, আমার আর ফিরাই কেনা। কি বলিস, 1 কোটি? হ মামা, ধরবি নাকি একটা? আর তুই লটারি ধরে কি করবি? তুই তো লটারি এমনি পেয়ে গেছিস। লটারি পেয়ে গেছি কি পাইনি সেটা তো আমি জানি। কিরে, কিছু কইলি? আরে না না, কত টাকা লটারি? বেশি না, মাত্র 20 টাকা। ধরবি নাকি একটা? চল ভাগ্য পরীক্ষা করে দেখি একটা কি হয়।
আরে বেটা একটা ধরলে পাবি 10-20টা ধর। এই যে আমি 20টা ধরছি, তাও পামু কিনা আমার ভয় লাগতেছে। আর তুই একটা কিনতে চাইতেছস? কথায় আছে না, ভাগ্যে থাকলে একটাতেই হয়, আর না থাকলে 1000-ও হয় না। তুই একটাই কেটে দে, ভাগ্য ভালো থাকলে হবে, না থাকলে হবে না। তুই যে মাঝে মাঝে কি কস না, আমি কিছুই বুঝি না, সব আমার মাথার উপর দেয়া যায়। মনে হয় কি জানোস, বিয়ার পরে তুই কবি হয়ে গেছিস গা। তোর অত কিছু বুঝতে হবে না, চল লটারি কেটে আসি। চল। কিরে বন্ধু, এসব আমি কি দেখতেছি? তুই ঘর মুছতেছস? হ্যাঁ, তুই না আমারে কইতি যে তোর শ্বশুর বাড়ির লোকজন তোর রাজার হালতে রাখে, এই তোর রাজার হাল। আরে তুই যেটা শুনেছিস সেটা ঠিকই শুনেছিস, তারা আমাকে রাজার মতোই রাখে। ও হয়েছে কি, ওই আজকে যে কফি খেতে যে কফির মগটা এখানে পড়ে যায়, জায়গাটা নোংরা হয়ে গেছে। এখন তুই তো জানিস আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, যেহেতু আমার হাত থেকে পড়েছে তাই আমি নিজেই পরিষ্কার করছি। আচ্ছা তুই বল, তুই হঠাৎ করে না বলে আমার শ্বশুর বাড়িতে চলে আসলি? হ্যাঁ বন্ধু, আজকে তোরে আমি না বলে আসছি। আমি তো আসছিলাম তোর একটা সারপ্রাইজ দিতে, কিন্তু আয়শা তোরে দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আগে আসসালামু আলাইকুম। এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে এই বাড়িতে পা রেখেছিস? হ্যাঁ, তাও আবার এই নোংরা জুতা পরে। এই অশিক্ষিত দীপ্তের বাচ্চা, তোকে না বলেছি তুই এই বাড়িতে থাকাকালীন তোর কোনো বন্ধু বান্ধব যেন এই বাড়িতে আসতে না পারে? তাও তোর এই বন্ধু কোন সাহসে এই বাড়িতে আসছে? আসলে ভাবি, ওর কোনো দোষ নাই। আমি ওরা না বলে আপনাদের বাড়িতে চলে আসছি। আমি আসলে আসছি আপনাদেরকে বড় একটা সারপ্রাইজ দিতে, কিন্তু আমি এসে যে এই সারপ্রাইজ হয়ে যাব এটা কখনো ভাবি নাই। ও আচ্ছা, তুই তাহলে এখানে তোর বন্ধুকে সারপ্রাইজ আর খুশির খবর দিতে আসছিস, তাই না? তোর বন্ধু কি কোনো লটারি পেয়েছে নাকি কোনো চাকরি পেয়েছে যে তুই দৌড়ে চলে আসছিস সুখবর দিতে? হ্যাঁ ভাবি, আমি যদি বলি প্রথমটা। বন্ধু তুই কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বেটা বুঝুস নাই, ওই দিন তোরে আমি কইছিলাম না, যদি একবার লাইগা যায় তাহলে আমার কপাল একবারে খুলে যাবো, কোনো চিন্তা থাকবো না। কিন্তু কি বন্ধু, দুঃখের বিষয় জানো, কপাল আমারটা খুলে নাই, তোরটা খুলে গেছে। এর জন্যই তো আমি সবসময় তোরে বলি যে তোর সোনার কপাল, কয়লার মধ্যে হাত দিলেও সোনা হয়ে যায়। সোনার কপাল মানে ঠিক বুঝলাম না। আপনি বুঝবেন কেমনে? আপনার তো অহংকারে মাটিতে পাই পড়ে না। আপনি এতদিন যে আমার বন্ধুরে ছোট লোক বলে অপমান করছেন না, এখন আমার বন্ধু আর ছোট লোক নাই, আমার বন্ধু এখন কোটিপতি। আপনার মতো মাইয়ারে 3বার বেচতে পারবো, 3বার কিনতে পারবো। তার মানে তুমি কি বলতে চাইছো বাবা? আমি তো ঠিক বুঝতে পারছি না। বন্ধু তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোটি টাকার মালিক মানে? হ্যাঁ বন্ধু, তুই এখন কোটি টাকার মালিক। তোর মনে নাই আমরা দুজন যে লটারি কিনলাম? আমি অনেকগুলা লটারি কিনলাম, তুই বললি যে না একটাই যদি লাগা যে একটাই যথেষ্ট। বন্ধু আমার একটা লটারির নাম্বার মিলে নাই, তোরটা মিলে গেছে, তুই এখন কোটি টাকার মালিক হয়ে গেছিস। কি বলছিস কি বন্ধু? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। কিরে তোর বিশ্বাস হইতেছে না তো? এই যে দেখ, প্রথম পুরস্কার 1 কোটি টাকা, টিকিট নাম্বার 2512। কি বলছিস বন্ধু? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি লটারি জিতেছি। মা, তুমি একদিন বলতে না আমি একদিন অনেক বড় হব, আমার ভাগ্য একদিন বদলে যাবে, আমাদের কষ্ট দূর হয়ে যাবে। এই দেখো মা, আমি লটারি জিতেছি। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি মা। আমাদের কষ্টের দিন শেষ হয়ে যাবে। আমি তোমার চিকিৎসা করাবো। আমি বিদেশে নিয়ে গিয়ে তোমার উন্নত চিকিৎসা করাবো। তুমি সুস্থ হয়ে যাবে মা, তোমার আর কষ্ট হবে না। আর আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে এবার একটা শিক্ষা দেব। কি দুর্দান্ত ব্যাপার! জামাই এখন কোটিপতি, ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, বুঝেছিস? এই যে দীপ্ত, আজকে তো তোমার সব থেকে খুশির দিন। তুমি যা যা চেয়েছো সব কিছু পেয়ে গেছো। সে উপলক্ষে আমাকে কিছু দিবে না? আরে এবার কি বলছো তুমি? তোমাকে আমি এই খুশির দিনে কিছু দেবো না মানে? আমি তোমাকে আজকে তোমার লাইফের বেস্ট গিফটটা দেবো, আর এই গিফটটা পেয়ে তুমি এতটা খুশি হবে যা তুমি কল্পনাও করতে পারো না। ইনফ্যাক্ট যে গিফটটা পেলে তোমার জীবনটা একদম বদলে যাবে। কি এমন গিফট করবে তুমি যেটা পেলে আমার জীবনটা একেবারে বদলে যাবে?
আমি তো এই ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। আরে ওয়েট, এতদিন যখন ওয়েট করেছো আর একটুখানি ওয়েট করো, সব বুঝতে পারবে। আরে জামাই বাবাজি, আমার মেয়ে কি ওয়েট করবে? তোমার গিফটের কথা শুনে আমি নিজেই তো ওয়েট করতে পারছি না। দুনিয়ার বেস্ট গিফট দেবে, কি সেই গিফট? আমারও কিন্তু তর্স হয়েছে না, কি গিফট দেবে দিয়ে দাও না। আরে বাবা, আপনি এত অধৈর্য কেন হচ্ছেন? আপনিও দেখছি আপনার মেয়ের মতো তাড়াহুড়ো করে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওয়েট করতে পারছেন না, তাহলে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। এটা কি? দিস ইজ দ্য বেস্ট গিফট ফর ইউ। দীপ্ত, এইসবের মানে কি? হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? এইটা তো ডিভোর্স লেটার। কেন ইভা, তুমি খুশি হওনি? আরে তুমি তো বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আর যতদিন না পর্যন্ত আমি কাবিনে 30 লক্ষ টাকা না দিতে পারবো, ততদিন পর্যন্ত আমি আর আমার মা তোমার বাড়ির দাস আর দাসী হয়ে থাকি। আর এখন তো আমি এই কাবিনে 30 লক্ষ টাকা নিয়ে এসেছি, এখন তো আমি আর আমার মা মুক্ত। শোনো ইভা, তুমি হয়তো ভুলে গেছো আমি বাসর ঘরে তোমাকে একটা কথা বলেছিলাম। আমি যেদিন কাবিনে 30 লক্ষ টাকা নিয়ে আসতে পারবো, সেদিন তোমাকে আমি 3 তালাক দেব। তুমি কি ভেবেছিলে আমি কোনোদিন এই কাবিনে 30 লক্ষ টাকা জোগাড় করতে পারবো না, তাই তো? আর সেই সুযোগে তুমি আমাকে আর আমার মাকে এই বাড়ির চাকর আর চাকরানি বানিয়ে রাখবে। কিন্তু আল্লাহ হয়তো সেটা চায়নি, তাই যে কোনো উসিলায় আমাকে আর আমার মাকে মুক্ত করে দিয়েছে। দীপ্ত, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো কখনো তোমার কাছে ডিভোর্স চাইনি। আমি তোমার সাথে যাই করেছি সেটা রাগের মাথায় করেছি। তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন ভুল করব না। তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। ও আচ্ছা, তুমি এখন নিজেকে পরিবর্তন করতে চাইছো যখন দেখছো আমার কাছে অনেক টাকা আছে, তাই না? শোনোই বা, তোমাকে একটা কথা বলি, যে মেয়ের কাছে তার হাজবেন্ড আর অসুস্থ শাশুড়ির থেকে টাকার মূল্য বেশি হয়, সে মেয়ের সাথে আমি কোনোদিন থাকবো না। তুমি যদি শুধু আমার সাথে অন্যায় করতে, তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তুমি আমার মায়ের সাথে অন্যায় করেছো। দিনের পর দিন মাকে নির্যাতন করেছো। আজকের আমার মার যে অবস্থা, সেটা তোমার জন্য। তুমি কি মনে করেছো আমি তোমাকে মাফ করে দেবো? আরে আমি যদি তোমাকে মাফ করে দেই, তাহলে আমার মায়ের সাথে আমার অন্যায় করা হবে। আমি তোমাকে জীবনেও মাফ করতে পারবো না। এই হলো তোমার টাকা, দেখি এই টাকা তোমাকে কতদিন সুখী করতে পারো। মা চলো। দীপ্ত, দীপ্ত একটাবার শোনা, আমি টাকা পয়সা চাই না। বাবা, বাবা, আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নেই। তুমি দীপ্তর কাছে যাও বাবা, ও তোমার কথা বুঝবে। ওকে নিয়ে আসো বাবা। মানে যে যেরকম করে সে সেরকমই পায়। দীপ্ত আর ফিরবে না।